করোনাকালে সরকারি চাকরি প্রত্যাশীদের সুখবর দিয়েছে সরকার। এখন যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে সেখানে 25 মার্চকে 30 বছরের শেষ সীমা ধরা হচ্ছে, যার মানে হচ্ছে চলতি বছরের 25 মার্চ যাদের বয়স 30 বছরের মধ্যে থাকবে তারা চাকরিতে আবেদন করতে পারবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা জানিয়েছেন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। সবশেষ 2017 সালে পরিসংখ্যান ব্যুরোর যে শ্রমশক্তি জরিপ হয়েছিল তাতে দেখা যায় দেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠী 6,35,00,000। এর মধ্যে কাজ করেন 6,08,00,000 নারী পুরুষ, আর বেকার 27 লাখ। বেকারত্বের হার 4.2% হলেও যুব বেকারত্বের হার 11.6%। করোনা ভাইরাসের কারণে বেকারত্ব আরও বেড়েছে। চলতি বছরের শুরুতে সরকারি চাকরির তেমন কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি। 25 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর তা একেবারেই বন্ধ হয়ে গেছে। এ নিয়ে অনেকটাই হতাশায় পড়ে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা। এরই মধ্যে অনেকেরই 30 বছর অতিক্রান্ত হয়েছে। করোনা কালকে বিবেচনা করে তাদের অনেকেই দাবি জানিয়েছিলেন বয়সের বিষয়টি মাথায় রেখে পরের বিজ্ঞপ্তিগুলো প্রকাশের জন্য। ফার্স্ট টাইমটা বিবেচনায় নিয়ে যাতে আমাদের চাকরির বয়সটা বৃদ্ধি করে যাতে আমরা সামনে পরীক্ষায় অংশ নিতে পারি। এই দীর্ঘ সময় কোনো প্রকার সরকারি চাকরির সার্কুলার না হওয়ায় আমরা আবেদন করতে পারিনি, কোনো পরীক্ষায় অংশগ্রহণও করতে পারিনি। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আমরা সবশেষ পরীক্ষা দিয়েছিলাম। এরপর থেকে কোনো সার্কুলার হয় নাই, কোনো পরীক্ষা হয় নাই, এবং সম্ভবত এই বছরের শেষের আগে আর কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। 1 জুন সবকিছু স্বাভাবিক হয়েছে। যেসব চাকরির বিজ্ঞপ্তি স্থগিত ছিল সেগুলোর জট আবার খুলতে শুরু করেছে। সরকারও এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যাদের বয়স 25 মার্চ 30 বছরের মধ্যে ছিল তারা নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বয়স বৃদ্ধি বা আমল বৃদ্ধি এটা না, কিন্তু যেহেতু এই সময়তে তাদের অ্যাডভার্টাইজমেন্টে তারা করতে পারে নাই, মিস করে গেছে, অতএব আমরা সবার জন্য ফ্লেক্সিবল করে দিচ্ছি। তা হচ্ছে 25 মার্চে তাদের বয়স 30 হলেই তারা এই আবেদনগুলো করতে পারবে। ওখানে লিখেই দেবো আমরা, ওখানে উল্লেখ করে দেবো আমরা। তবে এই সিদ্ধান্ত কেবল যেসব বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খান আলামিন, RTV, ঢাকা। গ্লোব বায়োটেক লিমিটেড উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথমে নিজের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন সুলতানা। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে শেষ ধাপের পরেই আসলে জানা যাবে কতটা গ্রহণযোগ্য হবে দেশে উদ্ভাবিত ভ্যাকসিন। এআর বাদলের রিপোর্ট দেখুন। নিজের দেশে নিজের প্রতিষ্ঠানে উদ্ভাবিত করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে নিজের শরীরে প্রয়োগ করবেন গ্লোব বায়োটেকের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন সুলতানা। নিজের ছোট ভাই কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছে, তাই ভাইরাসটির আবিষ্কার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার একটা পেনফুল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে জুন মাসের 4 তারিখ। আমার ছোট ভাই, ঠিক আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে ডাক্তার ছিলেন, সে কোভিড আক্রান্ত হয়ে চলে গিয়েছে, ঠিক আছে। তখন আমি একটু দেশে বাইরেই ছিলাম। সেই পেইন থেকে আর আমার প্রোডাক্টের আমি মনে করি যে সেফটি আমি নিজেই এনশিওর করতে চাই, ঠিক আছে। এই জন্য আমি বলছি আমি নিজেই দেবো প্রথম। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ABM আব্দুল্লাহ বললেন, করোনা ভ্যাকসিন তৈরিতে সারা বিশ্বই চেষ্টা করছে, কিন্তু এখনো কেউ আলোর মুখ দেখেনি। শেষ ধাপটা পার হলেই জানা যাবে কতটা কার্যকর হবে দেশের এই ভ্যাকসিনটি। গ্লোব বায়োটেক যেটা করছে খুব ভালো, তারা করুক। ওরা ফাইনাল স্টেজে, এখন তো জনগণের উপরে বা কিছু ভলান্টিয়ার তাদের উপরে যেটা প্রয়োগ করবে কয়েক হাজারের উপরে, এইটা দেখে তখন হয়তো আমরা বলতে পারবো যেটা আসলে কতটুকু কার্যকরী হবে। দেশে কোভিড-19 প্রতিরোধী টিকা উদ্ভাবনকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। AR বাদল, RTV, ঢাকা। পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে আজ থেকে ট্রাক সেল শুরু করছে টিসিবি। বাজারে যেখানে কেজিতে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, সেখানে টিসিবি পেঁয়াজ বিক্রি করছে 30 টাকা কেজি। একজন গ্রাহক সর্বোচ্চ 2 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। 275 জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারা দেশে 1 অক্টোবর পর্যন্ত চলবে এই কার্যক্রম। সপ্তাহে শুক্র ও শনিবার ছাড়া রাজধানীর মোট 40টি পয়েন্টে বিক্রি হবে টিসিবির পেঁয়াজ। এছাড়া 50 টাকা কেজি দরে চিনি ও মসুর ডাল এবং 80 টাকা লিটার দরে সয়াবিন তেলও বিক্রি করবে টিসিবি। একজন গ্রাহক চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সর্বোচ্চ 2 কেজি করে, আর তেল কিনতে পারবেন 2 কিংবা 5 লিটার।
এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে খামারবাড়ি এলাকায় রয়েছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, টিসিবি ট্রাক সেল কি শুরু হয়েছে কিনা এবং ক্রেতার সমাগম কেমন দেখছেন সেখানে? সাবরিনা, আমরা যতটুকু জানি যে সকাল 9:30 থেকে টিসিবির যে ট্রাকগুলো রয়েছে সেগুলো বিক্রি কার্যক্রম শুরু করার কথা, কিন্তু আমি সকাল থেকে দুটি জায়গায় গিয়েছি যেখানে সাধারণত টিসিবির যে ট্রাক সেল করা হয়। এর মাঝে একটি জায়গা হচ্ছে টিসিবির যে ভবন রয়েছে কারণ বাজারে তার সামনে, এবং আরেকটি জায়গা হচ্ছে এখন যেই জায়গাটিতে আছি খামারবাড়ি এই মোড়ে। তো সবসময় দেখি যে যখনই তাদের ট্রাক সেল শুরু হয় তখন তারা 9:30টার মধ্যে তাদের বিক্রি কার্যক্রম শুরু করে, কিন্তু আজকে যেটা দেখছি যে এখন পর্যন্ত তারা তাদের বিক্রি কার্যক্রম শুরু করতে পারেনি। তবে আমি এখানকার যে ডিলার রয়েছে, অর্থাৎ এই খামারবাড়ি এলাকার যিনি ডিলার রয়েছেন রফিকুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তাদের আরও আধা ঘন্টা সময় লাগবে এখানে এসে ট্রাকটি প্লেস করার জন্য, এবং তারপরে তারা বিক্রি শুরু করতে পারবেন। যেহেতু আজকে প্রথম দিন, অর্থাৎ টিসিবি যে গতকালকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে আজকে থেকে তারা বাংলাদেশের 275টি জায়গা এবং রাজধানী মোট 40টি জায়গায় পেঁয়াজ সহ আরও বেশ কয়েকটি পণ্যের বিক্রি শুরু করবেন। তো সে প্রথম দিন হওয়ার কারণে তাদের একটু কার্যক্রমে একটু ধীরগতি হচ্ছে। পরবর্তী দিনগুলোতে তারা বলেছেন যে আর এই ধরনের সময়ের ক্ষেপণ হবে না, তারা 9:30টার মধ্য থেকে তারা গ্রাহকদের কাছে বিক্রি শুরু করতে পারবেন। তো আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে পেঁয়াজের দাম কিন্তু এখন বাজারে অনেক বেশি উল্লম্ফন দেখা যাচ্ছে। এক কথা বলা যায় যে সেপ্টেম্বরের ভূত পেঁয়াজের বাজারে ভর করেছে, কারণ গত বছর এই সেপ্টেম্বর মাসে কিন্তু পেঁয়াজের বাজার প্রতি কেজি পেঁয়াজ 300 টাকা কিংবা তারও বেশি বিক্রি হয়েছিল, এবং এই বছর সেপ্টেম্বরে আমরা দেখছি যে আজকে বাজারটি 60 টাকা এবং 70 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটি গত 10 দিন আগে আমরা দেখেছি যে 40 টাকা কিংবা 50 টাকা কেজি বিক্রি হয়েছিল। তো সেই বাজারের যেই লাগামহীন দাম বেড়ে চলছে সেটিকে টেনে ধরার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে টিসিবির মাধ্যমে নির্দিষ্ট দামে পেঁয়াজ বিক্রি করবে। এজন্য তারা 275টি জায়গা থেকে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, এবং প্রতি জনকে একজন গ্রাহক চাইলে 2 কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন, এবং পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে 30 টাকা কেজি, এবং সেটি চলবে আগামী 1 অক্টোবর পর্যন্ত। সপ্তাহে শুক্র এবং শনি 2 দিন বাদ দিয়ে বাকি 5 দিন গ্রাহকরা নির্দিষ্ট যেই পয়েন্টগুলো রয়েছে দেশের বিভিন্ন জায়গায় সেই পয়েন্টগুলো থেকে এই দামে তারা পেঁয়াজ কিনতে পারবেন। পেঁয়াজ ছাড়াও ট্রাক সেলে পাওয়া যাবে মসুর ডাল, চিনি এবং সয়াবিন তেল। মসুর ডাল 50 টাকা, চিনি 50 টাকা কেজি, প্রত্যেকে 2 কেজি করে কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল 80 টাকা লিটার কিনতে পারবেন, একজন চাইলে 2 লিটার কিংবা 5 লিটার পর্যন্ত কিনতে পারবেন। তো যদি বিক্রি কার্যক্রম শুরু হয় তাহলে আসলে ক্রেতা উপস্থিতি কেমন সে বিষয়ে আপনাদেরকে সবশেষ তথ্য জানাতে পারবো। সাবিনা। আলামিন, ধন্যবাদ। খামারবাড়ি এলাকা থেকে জানাচ্ছিলেন খান আলামিন। চলতি মাসেই হতে পারে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়। এতে ন্যায় বিচার পাওয়ার আশা করছেন রিফাতের পরিবার। এই মামলায় চার্জশিটভুক্ত 24 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত 26 আগস্ট থেকে জেলা ও দায়রা জজ আদালতে শুরু হয় যুক্তিতর্ক। এর আগে 77 জন সাক্ষীর মধ্যে পর্যায়ক্রমে 76 জন আদালতে সাক্ষ্য দেন। বরগুনার প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্যচিত্র আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। গত বছরের 2 সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় 24 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন সহ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার। বাংলাদেশ তো বটেই, দেশের বাইরেও এটা নিন্দা এবং ঘৃণার ঝড় বইতেছে। আমি এই বরগুনার লক্ষ লক্ষ জনগণের পক্ষে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আমরা রিফাতের পক্ষ হয়ে এই এলাকার মানুষ বিচার চাই, তার দৃষ্টান্তমূলক বিচার হোক। এদিকে মিন্নিকে নির্দোষ দাবি করেছেন জাতীয় মহিলা সংস্থার বরগুনা শাখার চেয়ারম্যান। মিন্নি যদি সাক্ষী থাকতে হয়তোবা আমরা এই আসামিদের, এই খুনি যারা খুন করেছে আসামিদের সুষ্ঠু বিচার আমরা পাই। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর দাবি করেছেন তার মেয়েকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, আর হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছেন রিফাতের বাবা। এখন আমি আশাবাদী যে বিচার পাবো, তারপরও বলি যে সঠিকভাবে যেন তারা বিচার করে। আমার ছেলে হত্যার বিচার দ্রুত হোক
এটাই আমি কামনা করি। ওর স্বামীরে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, সারা বাংলা থেকে সারা বিশ্ব দেখছে এগুলো। কিন্তু এই সমস্ত মানুষগুলো যারা দায়িত্বশীল এবং দায়িত্বপূর্ণ স্থানে থেকে যারা এইগুলা করছে তাদেরও বিচার হওয়া উচিত। গত বছরের 26 জুন বগুড়া সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কোপানো হয়। ওই দিনই বিকেলেই রিফাত মারা যায়। বরগুনাবাসীর প্রত্যাশা আলোচিত রিফাত হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি। দীপ্তচন্দ্র পাল, RTV। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৬তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের এই দিনেই গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তার জন্ম। ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলে দুর্বিষহ দিন পার করেন দুই বোন। সক্রিয় রাজনীতির সামনের সারিতে কখনো না আসলেও শেখ হাসিনা সহ রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে গেছেন তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট দেখুন। ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যস্ততা ও জেল জুলুমে অন্যান্য ভাই বোনদের মতোই পিতার সান্নিধ্য ছাড়া বেড়ে ওঠা শেখ রেহানার যতটা সময় পিতাকে পেয়েছেন থেকেছেন কাছাকাছি। মানব কল্যাণই ছিল তার ধ্যান ধারণা, বিশ্বাসে নিঃশ্বাসে। এমন মানুষ পৃথিবীতে খুবই কমই আসেন, আসলেও তারা ক্ষণস্থায়ী হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। বড় বোন শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে থাকায় বেঁচে যান তিনি। সেখান থেকে ভারতে চলে যান দুই বোন। শেখ রেহানা পরে পরিবার নিয়ে লন্ডনে চলে যান। ১৫ আগস্টের কালো রাতের পর থেকে দুই বোন হয়ে ওঠেন একে অন্যের পরিপূরক। আব্বা যদি জিজ্ঞাসা করে, মা জিজ্ঞাসা করে, দুইটা বোনকে রেখে আসলাম, কিছুই তো করতে পারলাম না খুনিদের ব্যাপারে, খুব মন খারাপ। কখনো রাজনীতির সামনের সারিতে আসেননি, তবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে গেছেন। ২০০৭-৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থা চলাকালে শেখ হাসিনা গৃহবন্দী হন। ওই সময় শেখ রেহানা বড় বোনের পক্ষে আওয়ামী লীগের হাল ধরেন। লন্ডন থেকে তার মুক্তির আন্দোলন জোরদার করেন। সরকার গঠনের পর শেখ হাসিনাকে নানাভাবে সহযোগিতা করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা। সাদামাটা জীবন যাপন করেন এখনো। বাসে করে কর্মস্থলে যেতেন। ১-১১-র সময় ওইটুকু আমার দেখার এবং বোঝবার সুযোগ হয়েছে, যেখানে উনি পুরো দলকে ঐক্যবদ্ধ রাখবার জন্য দলের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সবাইকে যেভাবে ঐক্যবদ্ধ রেখেছেন, মুক্তি আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। অধ্যাপক ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির ৩ ছেলে মেয়ে। বড় মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির পরপর দুবারের এমপি। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্ক নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক। না বলা পর্যন্ত আমাদের শান্তি। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। আজ থেকে প্লেনের সিটগুলোতে যাত্রী বসায় কোনো বিধি নিষেধ থাকছে না। যাত্রীরা বসতে পারবেন পাশাপাশি সিটগুলোতে। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এয়ারলাইন্সের শতভাগ আসনে যাত্রী চলাচল শুরু হলো আজ। এর আগে ১ জুন থেকে স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। করোনা ভাইরাসের কারণে ওই সময় শতকরা ৭৫% যাত্রী চলাচলের অনুমতি দিয়েছিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে অভ্যন্তরীণ আকাশ রুটে চলাচল বাড়ছে যাত্রীদের চাপ, ফলে উড়োজাহাজের সিটে বসায় এখন আর কোনো বিধিনিষেধ থাকছে না। তবে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ উঠছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। আর ইলিশের স্তূপকে ঘিরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে বেচা বিক্রি। সরবরাহ ভালো থাকায় কমেছে দামও। এই ধারা অব্যাহত থাকলে গেল মাসের রাজস্ব ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষ। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি মনতোষ হলদারের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মৌসুম রহমান। চলতি মাসের শুরু থেকেই রূপালী ইলিশের সয়লাভ বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিনই এখানে নোঙর করে রাখা হচ্ছে মাছ ভর্তি সারিবদ্ধ ট্রলার।
সারাদিনই পাইকার ও আড়তদারদের হাক ডাকে মুখর থাকছে এ বাজার। মৎস্যজীবীরা জানান, পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশের দাম নাগালের মধ্যে রয়েছে। বর্তমানে বড় আকারের ইলিশ মন প্রতি বিক্রি হচ্ছে 25 থেকে 30 হাজার টাকায়। দীর্ঘদিন পর বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি তারা। আমরা আজকে উঠে আইছি, আজকে এই বাজার করতে আসি। সপ্তাহখানিক ধরে মাছ পড়তেছে, আমরা খুব খুশি, কারণ বাজার একটু কম, তারপরে মাছ পাইতেছে। আগে তো মাছ ছিল না। লাল জালের মাছটা পড়ছে, তার জন্য মাছটা চাহিদা, বর্তমানে মাছটা আমদানি বেশি ছিল। এদিকে সরবরাহ অব্যাহত থাকলে গত মাসের রাজস্ব ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষ। আবহাওয়া ভালো হওয়ার কারণে জেলেরা সমুদ্রে যাচ্ছে, মাছ পাচ্ছে। তবে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বিগত দিনের যে ক্ষতি এটা জেলেরা বুঝতে পারবে। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে গত এক সপ্তাহে মাছ বিক্রি হয়েছে 1,64,524 টন, যা থেকে রাজস্ব এসেছে 8,26,620 টাকা। মৌসুমী রহমান, RTV। বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় সংসদের 4টি আসনের উপনির্বাচনের মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিতে এলে মনোনয়ন প্রত্যাশী 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। এআর বাদলের রিপোর্ট দেখুন। ঢাকা 5, ঢাকা 18, নওগাঁ 6 ও সিরাজগঞ্জ 1 আসনের প্রার্থিতা চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা করে বিএনপি। এতে যোগ দিতে মনোনয়ন প্রত্যাশীরা সমর্থকদের নিয়ে জড়ো হন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। দলের যে কাজ আমরা যেভাবে এতদিন করে এসেছিলাম, মনোনয়ন আজকে ডিক্লারেশন দেওয়া এবং না দেওয়ার সাথে সেটা ম্যাটার করবে না। একইভাবে ঠিক যেভাবে আমরা কাজ করে আসছি সেটা অব্যাহত থাকবে। এ সময় ঢাকা 18 আসনের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন ও M কফিলউদ্দিনের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পরে তা মারামারিতে রূপ নেয়। আমি এখানে ছিলাম না, কফিলও এখানে ছিল না, আমরা ঘটনাটা জানতে পারবো না। আমরা প্রয়োজন একটা তদন্ত কমিটি করব, তদন্ত কমিটি করে এটা যারাই অপরাধী হোক, সে যাই হোক, যারাই সমর্থক, এটা বিএনপির কর্মী, এরা তো বিএনপির কর্মী, আমরা তাদের উপযুক্ত বিচার করব। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে আমি আবেদন করেছি, আমি তার কাছে নালিশ করেছি। আমাকে আশ্বস্ত করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার স্থায়ী কমিটির নেতৃবৃন্দ অবশ্যই এটার বিচার করা হবে। এ নিয়ে বিএনপির গুলশান কার্যালয়ের ভেতরেও বাকবিতণ্ডা হয় 2 নেতার। মনোনয়ন বোর্ডে সভা অনুষ্ঠিত হলেও জাতীয় সংসদের 4 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিএনপি। AR বাদল, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।